সারার মুখে কিছু বলল না, ঘাড় সম্মতি দিল। আবির্ভাব হাঁটু গেড়ে বসলো সারার পাশে, পেটে চুমু দিল আলতো ভাবে। বসা অবস্থায় কোমর চেপে ধরলো সারহার। মুখ গুজে ডুকরে কেঁদে উঠলো আবির্ভাব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তার সন্তান হয়তো খুব শীঘ্রই ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, তবে তার সাথে হয়তো দেখা হবে না। আবির্ভাব মাথা তুলে তাড়ালো। ছবির পাশে দাঁড়িয়ে কাছে অনবরত আবির্ভাব চোখের পানি মুছিয়ে এগিয়ে আসলো বোনের পাশে। ছবি আশেপিষে জড়িয়ে ধরলো আবির্ভাবকে। শব্দ করে কেঁদে ফেললো এবার। ভেজা গলায় বলল, তুমি যেও না ভাইয়া, তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? কিভাবে দিন কাটবে আমার? আবির্ভাব নিজেকে শক্ত করলো। ছবির মাথায় হাত রেখে বলল, মা কোথায় বাবু সোনা? ছবি এদিক ওদিক তাকালো। সঞ্জনা চেয়ারে এলিয়ে বসে হাউমা করে কাঁদছে। আবির্ভাব সারা আর ছবির হাত চেপে ধরে সঞ্জনার পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু স্বরে ডাকলো, মা। ছেলে ডাকে সোজা হয়ে বসলো সঞ্জনা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আবির্ভাব ছট করে জড়িয়ে নিল মাকে। মায়ের মুখে হাত রেখে বলল, আমি বিহীন ওদের গার্ডিয়ান তুমি। তোমার মেয়ে আর বৌমাকে দেখে রেখো মা। তুমি নিজেকে শক্ত রাখো। তুমি ভেঙে পড়লে ওদের সামলাবে কে? সঞ্জনা ভেজা গলায় বলল, কেন করলি এমন? কেন আইন নিজের হাতে তুলে নিলি? এত বছর পর তোকে পেয়েও যে হারালাম আমি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মা। অভিকের জীর্ণ শরীর অরুণিমা জড়িয়ে ধরে কাছে অনবরত। অভিক দুর্বল হাতে অরুণিমাকে সোজা করে দাঁড় করলো। কম্পিত হাত অরুণিমার মুখে রেখে বলল, ওরু, বলেছিলাম না আমার পাপিষ্ঠ মন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো। আমার পাপ মোচন হয়নি ওরু। আমার উপর কি এখনো ঘৃণা জন্মে আছে তোমার? অরুণিমা অভিককে মুখ চেপে ধরলো। ব্যস্ত স্বরে বলল, আপনি পাপিষ্ঠ পুরুষ না, আপনি আমার ভালোবাসার পুরুষ, আমার জীবন সঙ্গী। আপনার কোনো পাপ নেই। আপনার মতো স্বামী পেয়ে আমি গর্বিত। আমি অপেক্ষায় থাকবো আপনার। আমাদের একদিন মিলন হবে। এই বিচ্ছেদের শহরে আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে আবার। অভিক ক্ষীণ হেসে অরুণিমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। অদূরে সুরে বলল, ভালো রেখো নিজেকে। আপনিও ভালো থাকবেন। আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অভিকের পাশে। মৃদু স্বরে ডাকলো, ভাইয়া। অভিক ঘাড় ঘুরে তাকালো অয়নের দিকে। মৃদু এসে ভাইয়ের দিকে হাত বাড়ালো। অয়ন নিজেকে আটকাতে পারল না, ধপ করে বসে পড়লো অভিকের পায়ের সামনে। দু হাত দ্বারা ভাইয়ের পা শক্ত করে চেপে ধরে কান্নায় ভেঙে পড়লো। অস্পষ্ট স্বরে বলল, ছোটবেলা থেকে তোমাকে প্রতিপক্ষে ভেবেছি। বড় ভাই হিসেবে না দিয়েছি সম্মান, না দিয়েছি ভালোবাসা। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম ভাইয়া, আমাকে ক্ষমা করে দিও। অভিক ঝুঁকলো খানে। অনেক দুবাহু চেপে ধরে সোজা করে দাঁড় করলো। চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমিও তোকে কত অত্যাচার করেছি, গায়ে হাত তুলেছি। ভাইয়ে ভাইয়ে ওসব মনে রাখলে চলে বল? কাঁদিস না, বাড়ির সবাইকে দেখে রাখিস। তুমি কেন আমার খুনের দায় নিজের কাঁধে নিলে? সবাইকে বলে দিলেই তো পারতে। তুমি তো খুন করনি, খুন করেছি আমি। অভিক অয়নের মুখ চেপে ধরো, রাগ দেখিয়ে বলল, কতবার বলেছি এসব মুখে আনবি না। আমার কষ্ট হচ্ছে ভাইয়া। নিজেকে সামলা। আমরা না থাকলে তোকে সকল দায়িত্ব নিতে হবে। পুলিশ এসে তাড়া দিল। এবার রাগী কঞ্চে বলল, আপনাদের সময় শেষ হয়েছে, এবার চলুন। পুলিশ আবির্ভাবের হাত চেপে ধরতে সারা আবার ডুকরে কেঁদে উঠল। বাধা দিয়ে বলল, আমি কোথাও নিয়ে যেতে দিব না। আবির্ভাবকে শক্ত করে চেপে ধরে আছে সারা। মহিলা পুলিশ এসে জোর করে ছাড়ানোর চেষ্টা করছে। আবির্ভাব বাধা দিল, শুনল না তারা। চারজন মহিলা পুলিশ মিলে সারাকে ছাড়িয়ে নিল আবির্ভাবের থেকে। আবির্ভাব কোমরে দড়ি বাঁধা, টেনে হিসড়ে দরজার সামনে নিয়ে যেতেই সারা গগন বিদারী কান্নায় ভেঙে পড়ল। পেটে চেপে ধরেছে, ব্যথায় জান বেরিয়ে আসার উপক্রম। আবির্ভাব ঘাড় ঘুরিয়ে তাকালো সারার দিকে। চোখ বড় বড় নিমিষে চিৎকার দিয়ে ছুটে আসতে নিলে পুলিশ আরো শক্ত করে চেপে ধরলো। আবির্ভাব সর্বোচ্চ শক্তি খাটিয়ে নিজেকে ছাড়িয়ে ছুটে আসতে নিলেই পুলিশ লাঠি দিয়ে অনবরত আবির্ভাবের মাথায় জোরে সোরে আঘাত করলো। সারা ঢলে পড়লো মাটিতে। অন ছুটে আসলো সারার পাশে। সারা পেট চেপে ধরে ছটফট করছে, মাথা উঁচু করে জোরে জোরে কাঁদছে। ততক্ষণে সবাই ছুটে আসলো সেখানে। সঞ্জনা বসলো সারার পাশে। সারার মুখে হাত রেখে ব্যস্ত স্বরে বলল, কোথায় কষ্ট হচ্ছে মা? সারা থেমে থেমে বলল, পেট ব্যথা করছে, ফুপি, কষ্ট হচ্ছে আমার। সঞ্জনার অভিজ্ঞ চোখ বুঝতে বাকি রইল না আর ঘাড় সোজা করে তাকালো অনের পানে। ব্যস্ত স্বরে বলল, অ্যাম্বুলেন্সে কল দে তাড়াতাড়ি, ওকে এখনই হসপিটালে নিতে হবে। অয়ন দ্রুত উঠে দাঁড়ালো। কাপা হাতে কল করলো অ্যাম্বুলেন্স। সারা ফ্লোরে ছটফট করছে, সাপের মতো মুচড়ে উঠছে সর্বস্বর। অরুণিমা আর ছবি অনবরত পায়ের তালুতে মালিশ করছে। সারা চিৎকার কান্নার আওয়াজ আর সহ্য করা যাচ্ছে না। সঞ্জনার চোখে পানি।
সারার মুখে 2 হাত রেখে ভেজা গলায় বলল, আর একটু সহ্য কর মা, অ্যাম্বুলেন্স আসলেই হসপিটালে নিয়ে যাব তোকে। আমি আর পারছি না ফুপি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অয়নের চোখে পানি ছলছল করছে। একমাত্র আদরের বোনকে এভাবে কষ্ট পেতে দেখে নিজেকে অসহায় লাগছে ভীষণ। ক্রমাগত সারার আর্তনাদ বেড়ে চলেছে, পেটের ব্যথার সাথে চিৎকার, বাতাস ভারী, সবার মনে শঙ্কা। অ্যাম্বুলেন্স এসেছে বাইরে। অয়ন সারাকে পাজা করে তুলে নিয়ে 6তলা থেকে নিচে নেমে আসলো। অ্যাম্বুলেন্সে বেডে শুয়ে দিয়ে ভিতরে উঠে বসলো সঞ্জনা, ছবি, অরুণিমা ও গেলোর সাথে। অ্যাম্বুলেন্সের গতি অতি দ্রুত। কয়েক মিনিট হসপিটালের সামনে এসে দাঁড়ালো। স্ট্রেচারে করে সারাকে দ্রুত হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া হলো। পেছন পেছন দৌড়াচ্ছে সঞ্জনা, ছবি, অরুণিমা। বাসায় কল দিয়ে জানানো হয়েছে শাহানারা সাদেক আহসান বেরিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। তারাকে নিয়ে যাওয়া হলো ডেলিভারি রুমে। অভিজ্ঞ ডক্টর, নার্স সর্বোচ্চ চেষ্টা করছে নর্মাল ডেলিভারি করানোর জন্য, তবে ব্যর্থ। ডেলিভারি ডেটে আগে পেন উঠেছে। তাছাড়া নর্মাল ডেলিভারি করার মতো অবস্থায় নেই রুগী। ডাক্তার শ্বাস চাল, হাতের গ্লাভস খুলে ঝুড়িতে রাখলো। দরজা খুলে বাইরে বের হলো, ব্যস্ত স্বরে বলল, এক্সকিউজ মি, পেশেন্টের বাড়ির লোকজন কে কে আছেন এখানে? ডক্টরের কাছে এগিয়ে আসলো সকলে। ডক্টর নির্লিপ্ত স্বরে বলল, পেশেন্টের হাজবেন্ডকে, আমরা ওনার সাথে কথা বলতে চাই। সঞ্জনা বলল, ওর হাজব্যান্ড এখানে উপস্থিত নেই, আমি পেশেন্টের গার্ডিয়ান, আপনি আমাকে বলতে পারেন। ঠিক আছে, তাহলে শুনুন, পেশেন্টের কন্ডিশন ভালো নয় তেমন। আমরা নর্মাল ডেলিভারিতে গিয়ে কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না। এতে বাচ্চা এবং মা দুজনেরই পানের সংখ্যা থেকে যায়। সেক্ষেত্রে সলিউশন হলো সি সেকশন। সঞ্জনা ব্যস্ত স্বরে বলল, আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না, আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থা করুন। টাকা নিয়ে ভাববেন না, কত টাকা লাগবে বলুন, জমা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা অপারেশনের ব্যবস্থা করছি। সারহাকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। ওটির বাইরে চিন্তিত সবার। শাহানারা ফুপি ফুপি কাছে, সঞ্জনা আল্লাহকে ডাকছে তার ছেলের দেওয়া দায়িত্ব যেন ঠিকঠাক পালন করতে পারে সে। ছবি ছটফট করছে। দীর্ঘ 1 ঘন্টার পর হসপিটালের আলো নিভে এলো। ভেতর থেকে ভেসে আসলো বাচ্চার কান্নার আওয়াজ। মুহূর্তেই সবার মুখোমুখি বদল, মুখে ফুটলো হাসির রেখা। ডাক্তার নরম কাপড় পেঁচালো তুলতুলে, শরীর আলতো হাতে তুলে নিয়ে দরজা খুলে বাইরে বের হলো। সবাই এগিয়ে আসছে দরজার পাশে। ডক্টর উৎফুল্ল কঞ্চে বলল, ছেলে হয়েছে। সবার মুখে হাসে, একজোটে বলল আলহামদুলিল্লাহ। আয়ন হাত পেতে কোলে নিল সদ্য ভূমিষ্ঠ ভাগ্নিকে। রক্ত জবার ছোট ফসা তুলতুলে শরীর। অয়নের বুকে আওয়াজ হচ্ছে ড্রিম ড্রিম। চোখ ভিজে উঠেছে মামা হওয়ার আনন্দ, হাত পা কাঁপছে। অয়ন তাকালো এবার সঞ্জনার দিকে, মুচকি হেসে বেবিকে এগিয়ে দিয়ে বলল, করে না ফুপি। সঞ্জনা অবলীলা হাত পেতে কোলে নিল তার নাতিকে। অপলক দৃষ্টিতে তাকালো ছেলের সদ্যজাত সন্তানের দিকে। এ যেন 34 বছর আগের সেই কোল আলো করে জন্ম নেওয়া আবির্ভাবকে দেখছে। সেই নাক, সেই চোখ। সঞ্জনার চোখে পানি ছেড়ে দিল। এগিয়ে গেল সাদেক আহসানের দিকে, মৃদুস্বরে ডাক দিয়ে বলল, নাতিকে দেখবি না? সাদেক আহসান মাথা নিচু করে ফেলল। তার পাপের শেষ নেই। বাচ্চাটাকে মেরে ফেলার পরিকল্পনাও সাজিয়েছিল। সঞ্জনা ভাইয়ের কাছে তার নাতিকে এগিয়ে দিল, জোর গলায় বলল, কোলে নে, ধর। সাদেক আহসান কোলে নিল বাচ্চাকে। চোখে জমলে অশ্রু। কি নিষ্পাপ চেহারা! এই ফেরেস্তার মতো বাচ্চাটিকে মারার কথা ভেবেছিল সে। নিজের উপর তীব্র ঘৃণা জন্মে নিল তৎক্ষণাৎ। শাহানারা ছুটে গেল ডাক্তারের কাছে, উদ্বিগ্ন গলায় বলল, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো ডাক্তার? পেশেন্ট সুস্থ আছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন এখন। সবাই একজোটে এগিয়ে গেল সারার কেবিনের দিকে। বেডে হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে সারা। শাহানারা গিয়ে বসলো মেয়ের পাশে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বিদ্যুৎ স্বরে ডাকল, সারাহ, মা আমার। তারা চোখগুলো পিটপিট করে মায়ের দিকে তাকাতে ফুপিয়ে কেঁদে ফেলল। শাহানারা বাধা দিল মেয়েকে, করুণ গলায় বলল, এ অবস্থায় কাঁদিস না, সদ্য অপারেশন করা হয়েছে, তোর ছেলে হয়েছে তোর, ওকে একটু কোলে নিবি না? স্যার ঠোঁট কাঁপছে, কম্পিত গলায় বলল, আমার কাছে নিয়ে আসো ওকে একটু। সঞ্জনা কাপড়ে মোড়ানো সদ্যজাত শিশুকে এগিয়ে দিল তার মায়ের কাছে। সারা পরম যত্নে নিজের সন্তানকে বুকে আগলে নিল, সিক্ত নয়নে তাকালো তার ছেলের দিকে। কপালে ঠোঁট চেয়ে ছেলের ছোট ছোট আঙুল নিজের হাতে আবদ্ধ করে নিল। কেটে গেছে 8 বছর। সময়ের ধারায় ছুটে চলেছে মানব জীবন। গ্রীষ্মের দুপুরে তপ্ত আর নিশ্চল রাস্তার ধারে কৃষ্ণচূড়ার জাল পড়া রক্তিম ফুল রোদের আলো দীপ্ত হয়ে উঠেছে। পত্র পল্লবের ফাঁকে ফাঁকে ছায়া আর রঙের ছায়া চিত্র আঁকে নিঃস্বর্গে। দূর থেকে সর্বোচ্চ গতিতে ছুটে আসা কালো গাড়ির গতি কমলো খানে।
কোর্টের গেটের সামনে এসে থামল। পাশে রাখা ফাইল আর কালো উর্দি হাতে তুলে নিল 27 বছরের রমণী। পরনে কালো চিকন পাড়ের সাদা শাড়ি, ঘন চুলগুলো সযত্নে খোপা করে গাড়ি পার্কিং লটে পার করে দ্রুত নেমে দাঁড়ালো। দামি হাত ঘড়িতে চোখ বুলি বিরক্ত ভরা গলায় আওড়ালো, ও শিট, বড্ড দেরি হয়ে গেল। ঢাকা যানজটের ভিড়, নির্দিষ্ট সময় গন্তব্য পৌঁছানো যেন যুদ্ধের সমান। ফাইল হাতে নিয়ে এক ছুটে এসে দাঁড়ালো লিফটের পাশে। সেখানে এসে বিরক্তি যেন আরো চরম লেভেলের পেয়ে বসল। লোডশেডিং এর কারণে লিফট বন্ধ। কোনো রকমে এই সময় ব্যয় না করে সিঁড়ি পেয়ে দৌড়ানো শুরু করলো। হাতে আছে আর মাত্র 3 মিনিট। এরই মধ্যে যেভাবে কোর্টে পৌঁছতে হবে। কোর্টের ভিতরে বিরক্তি ভরা মুখ নিয়ে নির্দিষ্ট স্থানে বসে আছে জজ। প্রসিকিউটর উকিল ঠোঁট টিপে হেসে নিল খানিক, পায়ের উপর পা তুলে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে দেখলো দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পেছনে 2 হাত ঠেকিয়ে বলল, বেয়াদবি মার্জনা করবেন মাই লর্ড। এদের জন্য আপিল করার সুযোগ কোর্ট আগেও দিয়েছে, কাজের কাজ হয়নি। ডিফেন্স লয়ার সেই মুখ থুবড়ে পড়েছে। আজকের উকিলও হয়তো ওদের অতীত ঘেটেছে, সব কিছু জেনেছে। নিজের মান সম্মান বাঁচাতে হয়তো কোর্টে হাজির হয়নি। জজ এবার নড়ে চড়ে বসলো, হাত ঘড়ির দিকে তাকে তুকি করে বলল, আরও 2 মিনিট দেখি, তারপর আমরা রায় ঘোষণা করে দিমুনে। প্রসিকিউটর উকিল সোলাইমান শাহের মাথা নোয়ালে মৃদু হেসে বলল, অ্যাজ ইউর উইশ মাই লর্ড। ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে ঘুরে চলছে আপন গতিতে। 2 মিনিট পেরোতে কয়েক সেকেন্ড বাকি। কাঠগড়ায় দাঁড়ানো 2 ব্যক্তির হৃদয় কম্পিত অবিরত। তারা মুক্তি চায়, মুক্ত পাখির মতো 2 হাত মেলে শ্বাস নিতে চায়। 8 বছরে দেখা স্বপ্ন কেউ একজন আসবে তাদের মুক্ত করতে। কারার লৌহ কপাট ভেঙে ছিনিয়ে নিয়ে যাবে। তবে কি তাদের আকুল চাওয়া এখানে থেমে যাবে? আরো কয়েক বছর কাটাতে হবে এই অন্ধকার কারাগারে। সময় শেষ। জজ হাত রাখলো সামনে খোলা ফাইলে। কলম ধরে রায় ঘোষণা করার আগে ওপাশ থেকে সুরেরা কণ্ঠ ভেসে আসলো, আই এম রিয়েলি সরি ফর বিং লেট। প্লিজ মাই লর্ড, আমাকে প্রমাণ সহ সকল তথ্য আদালতে পেশ করার সুযোগ দিন। জজ চোখ তুলে তাকালেন, ক্ষীণ গলায় প্রশ্ন ছিলেন, আমি অ্যাডভোকেট সুচন্দা হায়দার ছবি, মিস্টার আবির্ভাব চৌধুরী এবং অভিক আহসানের উকিল। কাঠগড়ায় দাঁড়ানো দুজনের চোখ ছলছলে, মুখে তৃপ্তির হাসি। ছলছল নয়নে আবির্ভাব চেয়ে আছে বোনের পানে। প্রসিকিউটর উকিলকে প্রতিটা কথার জালে ঘায়ল করতে সক্ষম ছবি। হাতের ফাইল জজের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে সকল প্রমাণ আছে মাই লর্ড। জজ হাত বাড়িয়ে ফাইল তুলে নিলেন। চশমার ফ্রেম সোজা করে চোখ বুলিয়ে নিল। জজ সময় নিয়ে কিছু সময় রায় ঘোষণা করার প্রস্তুতি নিল। এবার ছবির বুকে ড্রিম ড্রিম আওয়াজ, মনে জপছে আল্লাহর নাম। ভালো সংবাদ পাওয়ার তীব্র প্রয়াস। জজ গলা খাকারি দিয়ে বললেন, সকল তথ্য প্রমাণ ও কেস স্টাডির আলোকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে মিস্টার আবির্ভাব চৌধুরী এবং মিস্টার অভিক হাসান আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে। তাছাড়া বিগত 8 বছর তারা কারাবরণ করেছে। শান্তিপূর্ণভাবে কারাগারে তাদের বিরুদ্ধে কোনো অপকর্ম, বিশৃঙ্খল বা নেতিবাচক রিপোর্ট পাওয়া যায়নি। তাদের পূর্বের রেকর্ডের কোনো অপরাধমূলক কার্যকর্ম তথ্য পাওয়া যায়নি। এই সমস্ত বিবেচনায় আদালত এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে যে মিস্টার আবির্ভাব চৌধুরী এবং মিস্টার অভিক আহসানের সম্মানের সহিত মুক্ত প্রদান করা হইল। ছবির চোখ দুটো ছলছল করে চট করে বন্ধ করে নিল আঁকিচু করে। এই আনন্দ প্রকাশ করার উপায় তার জানা নেই। ওপাশের প্রসিকিউটর উকিলের মুখভঙ্গি করুন। আবির্ভাব অভিক তাকাচ্ছে দুজন দুজনের দিকে। মনে এক ফালি আশার আলো জেগেছিল, তবে সেটা যে সত্যি পূরণ হবে এছাড়া অবিশ্বাস্য। আবির্ভাব অভিক নেমে দাঁড়ালো কাঠগড়া থেকে। ছবি কম্পিত পায় এগিয়ে গেল ভাইয়ের পাশে। আবির্ভাব অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার বোনের দিকে। মনে পড়ছে সেই দিনের কথা যেদিন ছবি খাবার খেতে খেতে বলেছিল, চিন্তা করো না ভাইয়া, আমি পড়াশোনা করে অনেক বড় হব, দেখবা একদিন গর্ব হবে তোমার বোনের জন্য। ছবি চট করে জড়িয়ে ধরল ভাইকে। আবির্ভাব শক্ত করে বুকের সাথে চেপে ধরেছে বোনকে। দীর্ঘ সময় বুকের সাথে আগলে নিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। ছবিকে সোজা করে দাঁড় করিয়ে মুখে আলতো হাত ছোঁয়ালো। ছবি আর উঁচু করে তাকালো ভাইয়ের দিকে। তার সুদর্শন ভাইটির শরীরের অবস্থা বয়সের সাথে সাথে চেহারার মলিনতার চাপ, হালকা চাপ দাঁড়িয়ে এখন গলা ছাড়িয়েছে। উস্কো খুস্কো ঘন চুলের মাঝে 2-1টা পাকা চুলে স্পষ্ট। গায়ের ফুল হাতা শার্টের করুণ অবস্থা। অফ হোয়াইট
কালারের শার্ট যেন ছাই বর্ণের রূপ নিয়েছে, বুকের ভেতর ফেটে যাচ্ছে। ছবি চোখ ভেঙে গড়িয়ে পড়ছে অশ্রুর বন্যা, ঠোঁট কাঁপছে, ভেজা গলায় বলল, এই কি চেহারা হয়েছে তোমার ভাইয়া? আবির্ভাব ক্ষীণ এসে জবাব দেয়, আমি ঠিক আছি বাবু সোনা, তোমার ভাইয়ের বয়স হয়েছে এখন। অভিক দাঁড়িয়ে আছে পাশে। ছবি অভিকের সামনে গিয়ে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, কেমন আছো ভাইয়া? অভিক মুচকি হাসলো, ছবির মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো আছি আমি। ছবি ফস করে নিঃশ্বাস ছাড়লো। ভাইদের এমন চেহারা মেনে নেওয়া কষ্টকর তার জন্য। 8 বছরে চেয়েও বাড়ির কেউ দেখা করতে পারেনি তাদের সাথে। দুই ভাইয়ের হাত চেপে ধরে বলল, এসো আমার সাথে। অভিক আবির্ভাব নিঃসংকোচে পা বাড়ালো ছবির সাথে। কোর্টের বাইরে ভাইদের দাঁড় করিয়ে পার্কিং লট থেকে গাড়ি বের করে আনলো ছবি। ভাইদের সামনে গাড়ি দাঁড় করে জানালা দিয়ে খানিক মুখ বের করলো, মৃদু হেসে বলল, উঠে এসো ভাইয়া। আবির্ভাবের চাহনে স্থির, গর্বে বুক ভরে যাচ্ছে যেন। সময়ের সাথে সাথে তার সেই সহজ সরল বোনটা নিজেকে বদলে নিয়েছে। শহরের আধুনিকতার ছোঁয়া বিদ্যমান তার মধ্যে। আবির্ভাব মুচকি এসে বোনের পাশে গিয়ে বসল। অভিক বসল পেছনের সিটে। গাড়ি কোর্টের বাইরে এসে উল্টো দিকে রাস্তা ধরল। আবির্ভাব ঘাড় ঘুরিয়ে বলল, এ কি বাবু সোনা, কোথায় যাচ্ছি? সেটা তো বাসার রাস্তা না। আমরা বাসায় যাচ্ছি না, শপিং মলে যাব আগে। বাসায় বাচ্চারা বড় হয়েছে, তারা তাদের বাবাকে এমন ভাবে দেখুক চাই না। আর আমার সুদর্শন ভাইদের এমন চেহারা মোটেই মানাচ্ছে না। অভিক গলা খাকারি দিয়ে বলল, বুড়ো হয়েছি বনু, বয়স 41-এর কোঠায়, এখন কি আর ইয়াং সাজতে মানায়? তুমি চুপ করো একদম। 41 বছর বয়সে কেউ বুড়ো হয় না। আবির্ভাব অভিকের দিকে তাকে মুচকি হাসল। অভিক মুখে আঙুল গুজেছে। কাঠফাটা রোদ। নিউ মার্কেটের গলির ভেতর গাড়ি নিয়ে দীর্ঘ 8 ঘন্টা বসে রাইয়ান তার দৃষ্টির সামনের দিকে না রেখে আটকে আছে গাড়ির ব্যাক সিটে। পরনে শর্ট স্কার্ট, সিটের উপর পা তুলে ঠোঁট ফুলিয়ে কেঁদে চলেছে নোরা। ফর্সা মুখশ্রী গোলাপের পাপড়ির ন্যায় রং ধারণ করেছে। 4 বছর বয়সী নোরার কান্না থামলো, হেঁচকে ওঠা বন্ধ হয় নাই। রাইয়ান নিজে 2 কান হাত দিয়ে চেপে ধরে অপরাধীর গলায় বলল, মাম্মা। নোরা মুখ ঘুরালো, 2 হাত বুকের উপর ভাঁজ করে ভেজা গলায় বলল, কথা বলবো না তোমার সাথে, তুমি পড়া ছোট পাপা। আমার অপরাধ মার্জনা করো মাম্মা, আমি আসি আপনার কাছে, একটু কোলে করি। না, আসবে না, তুমি আগে তালাবকে খুঁজে আনো দাও। তুমি আমার সাথে না আসলে সারাবকে কিভাবে খুঁজবো মা? তোমাকে এখানে রেখে যাওয়া যাবে না, এসো আমার কোলে মাম্মাম। না যাবো না, আগে কোটি তোমার থাকবে। আর স্থগিত করো মাম্মাম, ভাইয়াকে ডেকে আনি আগে, তারপর না হয় আবার আড়ি করে নিব। না পারবো না। রাইয়ান ফুস করে নিঃশ্বাস ছাড়ল। জানলা দিয়ে মুখ বের করে তাকালো 7 তলায়। এখন বেশ চিন্তা হচ্ছে তার। বাসায় কাউকে কিছু না বলে দুটোর আবদার রাখতে বের হয়েছিল, কিন্তু সারাপ তাকে খোল খাইয়ে দিয়ে সেই যে বের হলো, এখন আসার নাম নেই। রাইয়ান আল্লাহ আল্লাহ করছে অবিরত। যা দুষ্টই ছেলে কোথায় যেন আকাম করে আসবে আল্লাহ জানে। চিন্তায় মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। এদিকে তার ভাইয়ের মেয়েও পণ করেছে, তার কোলে আসবে না। রাইয়ান দীর্ঘশ্বাস ছেড়ে আবার জাগল। মাম্মা। নোরা একই অবস্থায় বসে থেকে আলতো কঞ্চে বলল, আমার নাম তাইফা হাসান নলা। আমি তোমার মাম্মা হব না, তুমি নাম ধরে ডাকো আমায়। নিজের নামটাও তো ঠিকঠাকভাবে বলতে পারিস না। ওইটা তাইফা হাসান নোলা না, তোর নাম সাইফা হাসান নোরা। জানলার পাশে দাঁড়িয়ে ফ্রিউ নাচিয়ে কথাগুলো বলল শারাফ। রাইয়ানের প্রাণ ভ্রমর যেন ফিরে এলো। এবার বুকে হাত দিয়ে শ্বাস ছাড়লো জোরে, ব্যস্ত কঞ্চে শুধল। কোথায় গিয়েছিলে তুমি? আমার কত চিন্তা হচ্ছিল তুমি জানো? উফ মামু, এত চিন্তা করো না তো। মিশনে ছিলাম একটা, মিশন কমপ্লিট না করে আসি কিভাবে বলো? মিশন? কিসের মিশন? তুমি আবার কি ঘটালে বাপ? শারাফ মুচকি এসে হাতের কাছে উঁচু করে ধরল খানিক। রাইয়ান ফ্রুচুকুল গোটালো, সন্দেহ ভরা কঞ্চে বলল, এটা দিয়ে কি হবে? হবে না মামু, হয়ে গেছে। শারাফ মৃদু হেসে ডান হাত উঁচু করে ধরল। এবার রাইয়ানের মাথার উপর বজ্রপাত হলো। থেমে থেমে বলল, কি হয়েছে? এ কি কার চুল এটা? শারাফ ছোট টিপে হেসে নিল খানিক। গাড়ির দরজা খুলে নোরার পাশে বসল।
কাছে নিচে রেখে নোরাকে টেনে তুলে বসালো নিজের কোলের উপর। রাইয়ানের প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ তখনও সারাবের দিকে। সারাব ঠোঁট প্রশস্ত করে বলল, পার্লারে ওই ডাইনি চুলের গোছা খ্যাচাং করে দিয়েছে। রাইয়ান চমকালো ভীষণ। হোয়াট? কেন করেছে এমন? ওরা নোরার চুল কেটেছে না, নোরা কষ্ট পেয়েছে, তাই ওর চুল কেটে কষ্ট বোঝালাম। রাইন ফুসকা নিঃশ্বাস ছেড়ে বলল, গরমে এত বড় চুল থাকলে নোরার আরও কষ্ট হতো, এজন্য একটু কাটা হয়েছে। তাই বলে তুমি ওনার চুল কেটে দিবে? দিব। কথা বলো না, চলো গড়ে স্টার্ট করো। নোরার কান্না থেমেছে। আজ চোখে পিটপিট করে তাকাচ্ছে সারাবের দিকে। দাঁত কপাটি বের করে বলল, তালা ভাইয়া তুমি ঠিক করতো? যেটা বলতে পারিস না সেটা বলতে চাস কেন? ভাইয়া বলবি কি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব মামুর মেয়ে? নোরা কাঁদো কাঁদো মুখ করে আধো আধো স্বরে বলল, তাহলে কি বলে ডাকবো তোমায়? ঠিকঠাক নাম বলে ডাকা যতদিন শিখবি না ততদিন কিচ্ছু টাকার অধিকার নেই। তোমার নাম বলতে পারি তো তালা ভাইয়া। আবার ভাইয়া বলিস? পাপা বলেতে তুমি আমার ভাইয়া। সারা পিটপিট করে বলল, সব মামুই একটা সময় ব্লেন হয়ে যায়। রাইয়ানের আতঙ্কে ভরা মুখশ্রী। গাড়ি এনে থামালো আহসান মঞ্জিলের পার্কিং লটে। নোরাকে কোলে নিয়ে নিচে নেমে দাঁড়ালো সারাব। রাইয়ান গাড়ি থেকে নেমে সারাবের সামনে দাঁড়ালো। নোরার দিকে হাত বাড়িয়ে বলল, এবার কোলে আসো মাম্মাম। না আমি এখানে থাকবো। রাইয়ান জানে জোর করে লাভ নেই। এই দুটোতে যা সিদ্ধান্ত নেবে সেটাই চিরধার্য। সদর দরজার সামনের পরপর এসে কয়েকবার বেল বাজালো রাইয়ান। কয়েক সেকেন্ডের মধ্যে দরজার পাল্লা আলগা হলো। সামনে দাঁড়ানো মেরুন কালারের জামদানি শাড়ি পরিহিত শামিমা। রাইয়ান তাকালো শামিমার দিকে। শামিমা খানিক সরে দাঁড়ালো। ভেতর ঢোকার জায়গা বানিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, ভেতর আসুন। আহসান মঞ্জিলের ড্রয়িং রুম নিস্তব্ধতা। সোফায় বসে রাগে ফুটছে সারহা। পাশে বসে থাকা অয়ন বোনকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। মিটিংয়ের সময় একটার পর একটা ফোন কল বেশ চটে আছে তার উপর। ছেলের বিরুদ্ধে নালিশের শেষ নেই। অয়নের গায়ে ব্লেজারটা খুলে পাশে রেখে হাঁটু গেড়ে বসলো বোনের পাশে। ঝোঁক গিলে বলল, একটু শান্ত হবো না? সারা উত্তেজিত হয়ে বলল, কি শান্ত হব আমি ভাইয়া? এত এত নালিশ আমি আর নিতে পারছি না। তৎক্ষণাৎ শামিমার কোল থেকে আলতো কণ্ঠে নোরা ঝাঁকলো, পাপা। চট করে তাকালো মেয়ের দিকে। চিন্তিত মুখে ফুটলো হাসি। বসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত এসে দাঁড়ালো মেয়ের সামনে। দুহাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল। কপালে মুখে অজস্র চুমু এঁকে দিয়ে আদরের স্বরে বলল, ভাই কোথায় মাম্মা? নোরা কথা বলল না। বাবার এহেন প্রশ্নের জবাব নেই তার কাছে। অয়ন চিন্তিত গলে আবার শুথল, শারাফ কোথায় বলছে না কেন মাম্মা? নোরা এবার মুখ খুলল। ডান হাত তুলে দেখালো সারাবকে। বাবার মুখে হাস রেখে বলল, তারা বলেতে ওকে দেন ভাইয়া না ডাকি, এই জন্য ভাইয়া আর বলবো না। সারা উঠে দাঁড়ালো। এবার শাড়ির আঁচল গুজলো কোমরে। এদিক ওদিক তাকিয়ে সিঁড়ির নিচ থেকে তুলে নিল ক্রিকেট ব্যাট। শাড়ির কুচি উঁচু করে ধরে এগুলো ছেলের পাশে। সারা লক্ষ্য করলো মাকে। এক ছুটে আশ্রয় নিল দাদিমার পেছনে। সানজানা দুহাত সামনে ভাঁজ করে দাঁড়ালো। কড়া গলায় বলল, আজ আমার নাতির গায়ে কে হাত দেয় দেখি। সারা ঠোঁট ফুলালো। অভিমানী স্বরে বলল, আরো করো আদর। এই ছেলে আদরে আদরে বাদর হয়ে যাচ্ছে। তুমি জানো ডেইলি কত নালিশ আসে আমার কাছে? কাল স্কুল থেকে কল এসেছে, ও কোন বাচ্চার মাথা ফাটিয়েছে, ম্যামের মুখে চিমটি কেটেছে। লাস্ট কথাটা শুনে ড্রয়িং রুমে সবাই চোখ টিপে হাসা শুরু করলো। অয়ন হাত দিয়ে মুখ ঢেকে নিয়েছে। তার হাসি বোনের চোখে পড়লে কুরুক্ষেত্র বাধা পেয়ে। নোরা খেয়াল করেছে বাবার হাসি। ফিসফিসিয়ে পড়লা, আমি দেখছি তুমি হাঁটতে, তো আমি পুপিকে বলে দেব। অয়ন চট করে মেয়ের মুখ চেপে ধরল। সাদেক আহসান পেপার উল্টে পাল্টে দেখে নিল। পায়ের উপর পা তুলে বলল, নিশ্চয় তারা কোনো অপরাধ করেছে, এই জন্য আমার নাতি এমন করছে তাদের সাথে। সারা ঘুরে তাকালো বাবার দিকে। রাগী গলায় বলল, তোমাদের আশকারা পেয়ে পেয়ে আজ এত দূর এসেছে, আজ আমি ওকে শায়েস্তা করেই ছাড়বো। সারা দাদিমার কোমর পেঁচিয়ে ধরলো শক্ত করে। মাথা খানিক বাঁকা করে দিয়ে বলল, মামা নোরার গাল টিপ দেয় সব সময়। নোরা ব্যথা পায়,
ওকে ব্যথা দিয়েছিল, ওর জন্য আমি ওনার ঘুমন্ত অবস্থায় চিমড়ি কেটে দিয়েছি। সারা রাগে দৃষ্টি নিক্ষেপ করলো ছেলের দিকে, কড়া গলায় বলল, ওটা আদর? তোমার মতো ফাজিল ছেলের মাথায় ওসব ঢুকবে না। তুমি ওই বাচ্চাটার মাথা কেন ফাটিয়েছো? ও নোরার চুলে ঝুঁটি ধরে ঘুরিয়েছিল এজন্য। সারা শ্বাস ছেড়ে বলল, আমরা আছি শারাফ। তোমাকে কে বলেছে নোরাকে নিয়ে এত ভাবতে? তুমি দুষ্টুমি বন্ধ করবে নাকি আমি স্টেপ নিব? নোরাকে কেউ ব্যথা দিলে তাকে শাস্তি নিজের হাতে দিব। কারোর আশায় আভিয়ান সৌরভ চৌধুরী থাকে না। সারা রাগ এবার বাদ সাধল না, ব্যাট হাতে এগিয়ে গেল ছেলের পাশে। সারাপ নিজেকে বাঁচাতে দাদির কোমর ছেড়ে দৌড়লো দরজার পাশে। চৌকাঠে বাইরে পা রাখতে হোঁচট খেলো কিছুর সাথে, পা ফুসকে নিচে পড়ার আগে ধরে নিল কেউ। সারাপের ভারতীয় চেহারা, নিচে পড়লে বড় কোনো দুর্ঘটনাই না ঘটলেও চোট পেত মারাত্মক। সারার চোখ বন্ধ করে চিৎকার দিল। সারাপ অপলক দৃষ্টিতে চেয়ে আছে সামনে মানুষটার দিকে। সামনে বসে থাকা মানুষটিকে সরাসরি না দেখলেও ছবিতে দেখেছে বহুবার। রাতের গহীনে মাকে দেখেছে মানুষটার ছবি বুকে জড়িয়ে চোখের পানি ফেলতে। সারাপ আলতো হাত রাখলো বাবার মুখে, চোখ ছলছলে। 8 বছর বয়সী সারাপ দিনের পর দিন অপেক্ষা করেছে বাবার জন্য। মায়ের কাছে শুনেছে তার বাবা মিশনে আছে, যুদ্ধ শেষ হলে ফিরবে একদিন তার কাছে, ভালোবেসে আগলে নিবে তাকে। সারাপ ভেজা গলায় অস্পষ্ট স্বরে ডাকলো, বাবা। আবির্ভাবের বুকের ভেতর কেমন যেন ধপ করে উঠলো, অস্থিরতায় শরীরে কাঁপুনি। বাবার একটা তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকালো ছবির পানে। ছবি মৃদু হেসে মাথা দোলালো। আবির্ভাব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল ছেলেকে। ছেলের মুখে বাবার ডাক শোনা ছিল তার কাছে স্বপ্নের মতন। সারা বাবার বুকে মাথা রেখে কুপিয়ে কাঁদছে। ছবি এগিয়ে এসে আবির্ভাবের মাথায় হাত রাখলো, ভেজা গলায় বলল, এটা তোমার ছেলে আভিয়ান সারাফ চৌধুরী। আবির্ভাব ছেলেকে সোজা করে দাঁড় করালো, মুখে অজস্র চুমুকে ভেজা গলায় বলল, আবার একটু বাবা ডাকবি? সারাপ মাথা দুলালো। অজস্রবার বাবা ডেকে আবির্ভাবের মনকে শান্ত করার প্রয়াস। সামনে দাঁড়ানো ছাড়া থ হয়ে গেছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কথা হারিয়েছে, হাত পা যেন অবশ হয়ে গেছে। আহসান মঞ্জিলের প্রতিটি সদস্য এগিয়ে এসেছে দরজার ওপাশে। আবির্ভাব ছেলের হাত ধরে এগিয়ে আসলো সারার পাশে। সারার চোট কাঁপছে, মুখে কোনো কথা নেই, শ্বাস টানো চড়ে। আবির্ভাব মৃদু স্বরে ডাকলো, সারা। ধক করে উঠলো সারার বক্ষ পিঞ্চিরা, উল্টো দিকে ঘুরে তাকালো। আবির্ভাব ফের আবারও ডাকলো, বউ, কথা বলবে না আমার সাথে? সারা একইভাবে দাঁড়িয়ে থাকলো। আবির্ভাব আলতো হাতে সারাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। সারার ক্রন্দন বাদ সাধলো না আর, হাও মাও করে কেঁদে ফেলো। এবার ভেজা গলায় বলল, একদম ডাকবেন না আমায়। আপনি প্রতারক, মিথ্যা বলেছেন আমায়। বলেছিলেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবেন আমার কাছে? 8 বছর পর মনে পড়লো আমার কথা। আবির্ভাব চোখে পানি, মুখে প্রশান্তির হাসে। সারাকে বুকের সাথে আগলে নিল শক্ত করে। আহসান মঞ্জিল আজ খুশির ঢেউ, সবার মুখে হাসি রেখা। নোরা কেঁদে উঠল এবার শব্দ করে, অন চমকালো ভরকালো ভীষণ। আশপাশে লক্ষ্য করে বলল, কোথায় ব্যথা পেয়েছো মাম্মা? কোথায় লেগেছে? বাবাকে বলো। নোরা ভেজা আলতো ভাবে বলল, পুপি তালাব কাঁদে কেন? ওরা কাঁদলে আমার কষ্ট হয়, ওদের কাঁদতে বারণ করো। আবির্ভাব তাকালো নোরার দিকে। সারাকে ছেড়ে এক পা দুপা করে এগিয়ে গেল অয়নের পাশে। অয়ন ভাষা খুঁজে পাচ্ছে না আনন্দ প্রকাশ করার। নোরাকে নিচে নামিয়ে ভাইকে জড়িয়ে ধরল। ততক্ষণে অভিক এসে সামনে দাঁড়িয়েছে। অয়ন মাথা তুলে তাকালো অভিকের দিকে, 2 হাত দ্বারা 2 ভাইকে জড়িয়ে নিল। সঞ্জনা শাহানারা এগিয়ে আসলো ছেলে দুটোর সামনে। এত বছরের আকুল চাওয়া পূরণ হলো যেন এবার। কাঁদছে সবাই, তবে এই কান্না শোকের নয়, দুঃখে ফেটে পড়ার নয়। এই কান্না প্রিয় মানুষদের কাছে ফিরে পাওয়ার কান্না। অভিকের 2 চোখ খুঁজছে কাউকে। বাসার সবাই উপস্থিত এখানে হলেও তার কাঙ্ক্ষিত মানুষটি এখানে নেই। শামীমা এক পা দুপা করে এগিয়ে আসলো অভিকের পাশে, মৃদু স্বরে বলল, ভাইয়া ভাবি জারাফকে নিয়ে স্কুলে গেছে, এক্ষুনি চলে আসবে। অভিকের মুখভঙ্গি বদলালো এবার। চোখ বন্ধ করে দম নিল। তার পাপের বোঝা টেনে বেড়াতে হচ্ছে অরুণিমাকে। বাবনার মাঝে গাড়ি এসে থামলো আহসান মঞ্জিলের মূল ফটকে। অরুণিমা পা বাড়লো নিচে, হাতে
স্কুল ব্যাগ ছেলেকে আলতো হাতে নিচে নামালো। সামনের দিকে তাকাতে অরুণিমার চোখ স্থির, অবিশ্বাস্য চাহনি। হাত ফুসকে ব্যাগ নিচে পড়লো। এক ছুটে এসে দাঁড়ালো অভিকের পাশে। অভিকের মুখে হাত ছুঁয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি সত্যি এসেছেন? ফিরে এসেছেন আমার কাছে? অভিক ভাবরুদ্ধ হয়েছে, কথা বলতে পারছে না। মাথা ঝাঁকিয়ে বোঝালো। মায়ের এভাবে ছুটে আসা দেখে জারাফ এগিয়ে এসেছে মায়ের কাছে, মায়ের পাশে অপরূপ দৃষ্টিতে চেয়ে আছে বাবা মায়ের পানে। অরুণিমা আজ চোখে তাকালো ছেলের দিকে। অভিককে ছেলে সোজা হয়ে দাঁড়ালো, ছেলেকে টেনে অভিকের সামনে দাঁড় করালো। অভিক মুখ ঘোরালো নিমিষে। অরুণিমা ক্ষীণ হেসে বলল,